বাবা, রান্নাঘর থেকে আমাকে আরেকটা রুটি এনে দে তো। হ্যাঁ অবশ্যই, কেন দিব না? আমার মা যখন বলেছে আমি একটা কেন আরো 10টা রুটি এনে দিব। আচ্ছা মা, তোমার কি এই খাওয়া খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই নাকি বলো তো? এই যে রিটায়ারমেন্টটা নিলে, রিটায়ারমেন্টের পর বাসায় বসে থাকো, কোনো কাজকর্ম করো না, সংসারের এত খরচ কোত্থেকে আসবে, এত টাকা কোত্থেকে পাবো, একটাবার ভেবে দেখেছো তুমি? তুমি কেন ভেবে দেখবে? সারা দিন তো রিটায়ারমেন্টের পর বসেই থাকো, বসে বসে সময় নষ্ট করো। আর এই যে আমি একা একটা মানুষ সারা দিন বাইরে গাদার খাটনি খাটি শুধুমাত্র 2 পয়সা রোজগার করার জন্য, আর তারপর বাসায় আসবো, বাসায় আসার পর আমার কোনো শান্তি নেই, প্রত্যেকের বায়না শুরু হয়ে যায়। এত ডিস্টার্ব কেন করো মা, তুমি আমাকে বলো তো? মানে আমি তো দেখতেছি তোমার রিটায়ারমেন্টের পর তুমি তো আমার ঘাড়ের উপর বোঝা হয়ে রয়েছো, কর্ম করবে না, শুধু বসে বসে থাকবে আর গিলবে, এই তোমার কাজ। রুটি লাগবে তোমার, তাই তো? ঠিক আছে, দিচ্ছি। এ নাও, এবার গেলো। কিন্তু আমি বাবা, কি আর কি শুনবো আমি বলো তো মা? আর কি শুনবো আমি? এই যে রিটায়ারমেন্টটা নিলে, সারাটা দিন বাসায় বসে থাকো, অন্তত একটা কাজ তো করতে পারো নাকি? যদি ঘরের কাজ করতে মন না চায় বাইরে কাজ করো, অন্তত বাইরে কিছু কাজ করলেও তো সংসারে কিছু টাকা আসতো নাকি, একটু শান্তিতে থাকতে পারতাম আমি। এত খরচ বেড়েছে, দিনের পর দিন খরচ বেড়েই চলেছে, তার উপর তোমার ট্রিটমেন্টের খরচ, তোমার জামা কাপড়ের খরচ, এইখানে খরচ ওইখানে খরচ। আমি একা একটা মানুষ মা, কি করে আমি পারবো বলো তো? এগুলো নিয়ে তো তোমার কোনো চিন্তাই নাই, ফ্রিতে সবকিছু খেতে পাচ্ছ তো, কষ্ট কেন করবে? সারা কপালটাই আমার খারাপ, কি আর বলবো তোমাকে। গিলে আমাকে উদ্ধার করো। বাবা, আমার না এই শাড়িটা অনেক পুরনো হয়ে গেছে, ছিঁড়েও গেছে। আমাকে কি একটা নতুন শাড়ি কিনে দিতে পারবি? হ্যাঁ অবশ্যই দিব তো মা, আমি তো তোমার জন্য ব্যাংক খুলে রাখছি, তাই না? যে যখন তোমার ইচ্ছা আমার কাছে আবদার করবে আর আমি তোমার সে আবদার পূরণ করব। আমি বুঝলাম না মা, তুমি কি একটাবার চিন্তা করে দেখছো তোমার রিটায়ারমেন্টের পরে সংসারের খরচ কি পরিমাণ বাড়ছে? তোমার ওষুধ খরচ, সংসার খরচ, যাতায়াত খরচ, জামা কাপড়ের খরচ, কয় টাকায় ইনকাম করি আমি মা বলো তো? এত মানুষের খরচ আমি একা একটা মানুষ চালাই, একটা বড় চিন্তা করে দেখছো কি পরিমাণ পেইন যায় আমার মাথায়? তার উপর আবদার করে বসছো না যে শাড়ি কিনে দেওয়ার জন্য। আমার কাছে আমার শাড়ি কিনে দেওয়ার জন্য কোনো টাকা নেই, বুঝতে পেরেছো? আর কি এমন হয়েছে তোমার শাড়িতে বলো তো? সামান্য একটু ছিদ্র হয়ে গেছে, নিজে সেলাই করে নিলেই তো পারো। আর নিজে যদি সেলাই করতে না পারো না, অন্য কাউকে দিয়ে সেলাই করে নাও, যাও। কিন্তু বাবা, এই শাড়িটা তো আমি 3 বছর ধরে পরছি, আর সামনে আমার এক বান্ধবীর ছেলের বিয়ে, তাই বলছিলাম তুই যদি আমাকে একটা নতুন শাড়ি কিনে দিতি। সরি, পারবো না মা, আল্লাহর রাস্তা আমাকে মুক্তি দাও। আমি তোমাকে এই মুহূর্তে কোনো নতুন শাড়ি কিনে দিতে পারবো না, কারণ আমার পকেটের অবস্থা এমনি অনেক খারাপ। তাছাড়া রিটায়ারমেন্ট হওয়ার পরে এই যে বাসায় বসে বসে খাবার গিলছো, একটাবারও তো চিন্তা করো না সংসারের কথা? যদি সত্যি তুমি সংসারের কথা চিন্তা করতে না, একটাবার ভেবে দেখতে যে আমার ছেলে সকলের খরচ একা হাতে বহন করছে, তার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমি একটু ইনকাম করার চেষ্টা করি, তাহলে অন্তত 2 পয়সা সংসারে আসে, কিন্তু তুমি তো সেটা চিন্তা করবে না। আর তোমার দোষ দিয়ে বেলা লাভ কি বলো? ফ্রিতে সবকিছু পেয়ে যাচ্ছ তো, বসে বসে খাবার গিলতে পারছো, তুমি বা কেন কষ্ট করবে? সব ছিল আমার কপাল। ধ্যাৎ। আরে বোন, কি অবস্থা, কেমন আছিস? আমি তো ভালোই আছি, তুই কেমন আছিস? এই তো আছি আলহামদুলিল্লাহ। আরে বাহ, আমার আপু তো দেখছি আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। আয় ভেতরে আয়। আমাকে দেখতে তো সুন্দর ঠিকই লাগছে, কিন্তু তোর এই অবস্থা কেন? তোকে দেখে মনে হচ্ছে তুই অনেক দুর্বল, খাওয়া দাওয়া কি ঠিক মতো করিস না? আরে না আপু, তেমন কিছু না, আসলে অফিসে কাজের অনেক প্রেশার তো তাই। এই দাঁড়া, ব্যাগ তুই কেন নিচ্ছিস? আমি এক কাজ করি, আমি মাকে ডাক দেই, মা আসে ব্যাগটা নিক। এমনিতেও জানিস মা এত অলস হয়ে গেছে রিটায়ারমেন্টের পর থেকে, সারাটা দিন বাসায় বসে থাকে, কোনো কাজ করতে চায় না। এই মা, মা! কিরে মা, কেমন আছিস? এই তো ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কিরে মা, জামাই বাবাজি আসেনি? না মা, ওর অফিসে একটু কাজ আছে, তাই আসতে পারেনি, আমি একাই এসেছি। আচ্ছা আপু, কথা আমরা পরেও বলতে পারবো, চল ভেতরে চল। আরে বোন দাঁড়া, ব্যাগ তুই কেন নিচ্ছিস? মা তো আছেই, তুমি আপুর ব্যাগটা নিয়ে ভেতরে আসো, কেমন? সারাদিন কোনো কাজকর্ম করো না, ব্যাগটা নিয়ে ভালো মানুষের মতো ভেতরে আসো। আপু চল।
আচ্ছা মা, এখন বলতো তোর শ্বশুর বাড়ির সবাই এখন কেমন আছে? মা সবাই ভালো আছে। ঠিক আছে। কি ব্যাপার মা, তুমি এখানে কি করো? কিছু না বাবা, ওর সাথে গল্প করতেছিলাম। আচ্ছা মা, তোমার কি আর কোনো কাজ নেই বলো তো? সারাটা দিন বাসায় বসে থাকো, এর সঙ্গে গল্প করো, ওর সঙ্গে গল্প করো, শুধু শুধু বেকার সময় পার করো। আরে এভাবে বসে না থেকে অন্তত কিছু কাজ করলে তো পারো। ওই সিকিউরিটি গার্ডের জব করলে তো পারো, অন্তত কিছু টাকা আয় উন্নতি হয় সংসারে। ভাইয়া, তুই মায়ের সাথে এভাবে কথা বলছিস কেন? তো কিভাবে কথা বলবো আমি মায়ের সঙ্গে বলতো? তোর বিয়ের সময় তো সমস্ত খরচাপাতি হয়ে গেছে, আর আমার বেলায় তো শুধুমাত্র রয়ে গেছে মায়ের পেনশনটা। মা সবসময় ভাবে কি জানিস, মা ভাবে যে তার পেনশনের টাকায় বোধহয় আমাদের সংসারটা চলে, কিন্তু রিয়েলিটি তো আর এটা না। সংসার চালাতে কত হিমশিম খেতে হয় সেটা শুধুমাত্র আমি জানি। কত খরচ বেড়ে যাচ্ছে দিনের পর দিন, দিনের পর দিন। এত খরচ কোত্থেকে আসে বলতো? সবকিছু তো আমার নিজেকে করতে হয়, আর মা তো বসে বসে গিলবে, তার তো গিলা ছাড়া আর কোনো কাজ নেই। তাহলে আমি মায়ের সঙ্গে কেমন ব্যবহার করবো? কি রে বাবা, আমি কি কোনো দিন কোনো সময় বলেছি যে আমার পেনশনের টাকা দিয়ে সংসার চলছে? মা, সব কথা না মুখে বলতে হয় না, কিছু বুঝে নিতে হয়। আমি বেশ ভালো মতোই বুঝতে পারি তুমি বোধহয় মাইন্ডে এটাই সেট করে নিয়েছো যে তোমার পেনশনের টাকায় সংসারটা চলে, কিন্তু না মা, সংসার চালাতে যে কত কষ্ট করতে হচ্ছে আমাকে সেটা শুধুমাত্র আমি জানি। আমার মাথা পুরো হ্যাং হয়ে যায় মাঝে মাঝে। যাই হোক মা, যাও, আমার মাথা খুব পেইন করছে, গিয়ে আমার ওষুধটা নিয়ে এসো যাও। যাচ্ছি। কিরে বাবা, আজ তুই সকাল সকাল অফিস থেকে চলে আসলি যে? মা, আমার চাকরিটা চলে গেছে, তোমাকে আমি জানাই নাই। আর বিগত 10-15 দিন ধরে চাকরির পিছনে ঘোরাফেরা করছি, কোথাও চাকরি পাচ্ছি না মা, বিশ্বাস করো। যে অফিসে যাচ্ছি সবাই বলছে না, চাকরি দেওয়া পসিবল না। এখন এতগুলো টাকা লাগে সংসার চালাতে, এই টাকাগুলো আমি কোত্থেকে জোগাড় করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তার উপর আবার ব্যাংক থেকে যে লোন নিয়েছিলাম, ব্যাংক থেকে বারবার ফোন দিচ্ছে। এত প্রেশার মা, আমি আর নিতে পারছি না। তার উপর তোমাকে আর কি বলবো আমি, বলো? এই যে রিটায়ারমেন্টের পর থেকে চুপচাপ বেকারের মতো বাসায় বসে আছো, একটাবারও চিন্তা করছো না আমি একা একটা মানুষ সংসার চালাচ্ছি, এত খরচ আমি কোত্থেকে জোগাড় করব? তোমার ট্রিটমেন্টের খরচ, খাবার খরচ, জামা কাপড়ের খরচ, তার উপরে সংসারের এতগুলো মানুষের খরচ, সবকিছু আমাকে বহন করতে হচ্ছে। এই যে চাকরিটা চলে গেল, এখন আমি কি করবো মা বলো তো? তোমাকে আর বলেই বা কি লাভ? ফ্রিতে খাবার পাচ্ছ তো, ফ্রিতে রুটি খেতে পাচ্ছ, তোমার তো আর কোনো কিছু ভাবার দরকার নাই। আসলে আমার কপালটাই খারাপ। হ্যালো, ঠিক আছে ভাইয়া, আপনি একটু দাঁড়ান। এই ভাইয়া, নিচে আমার একটা পার্সেল এসেছে, যা গিয়ে নিয়ে আয়। আমি পারবো না আপু, তুই গিয়ে নিয়ে যা। কেন পারবি না? তোর বাসায় কি এমন একটা কাজ, আর আমি তোকে একটা কাজ করতে বললাম? তোর তো বাসায় কোনো কাজ নেই, সারাদিন বসে বসে খালি ফোনই চালাস। আর তোর তো জবও চলে গেছে, 1 মাস হয়ে গেছে। 1 মাস তো বসে বসে আমার টাকায় খাচ্ছিস। তাই আমি বলি কি, যে আমার সাথে ঝগড়া করার একদম চেষ্টা করবি না। আমি যা বলবো তোর তাই শুনতে হবে, যা। যাচ্ছি। এই যা তোর পার্সেল। আচ্ছা, আমি যে তোর সাথে এত খারাপ ব্যবহার করলাম, তোর কি একটু খারাপ লাগেনি? না। তোর সাথে আমি এভাবে কথা বলেছি তার কারণ হলো, তুই তো মায়ের সাথে সেম এভাবে কথা বলিস, তাই না? আচ্ছা ভাইয়া, তোর কি মনে পড়ে তুই মায়ের সাথে কবে একটু ভালো মতন কথা বলেছিস? তুই ভেবেছিস যে তুই রুজি করিস, তাই এই বাড়িতে তুই যখন যা বলবি সবাই তোর কথা মতনই চলবে, তাই না? তোর একটা ভালো জব ছিল, আর এই জবটা পাওয়ার জন্য তোর যতটা কষ্ট করতে হয়েছে না, মাও কিন্তু সেম এতটাই কষ্ট করেছিল। তুই যখন অনেক ছোট ছিলে, মায়ের সামনে তুই যখন অনেক চিল্লাচিল্লি করতে, অনেক কান্নাকাটি করতে, মা কিন্তু একটু বিরক্ত হয়নি। উল্টো মা তোকে অনেক ভালোবাসতো, মা তোকে অনেক আদর করতো, মা নিজের হাতে তোকে কোলে তুলে নিত। কারণ কি জানিস, আমরা হলাম মায়ের সন্তান, আর মা কোনোদিনও সন্তানের প্রতি বিরক্ত হয় না। আর আমরা সন্তান মায়ের প্রতি অনেক বিরক্ত হই, তাই না? মাকে অনেক অসম্মান করি, মায়ের সাথে বেয়াদবি করে, মাকে যা তা নয় সবকিছু বলে দিই। সবকিছু এত সহজ ভাইয়া?
তোর কি একটু মনে নেই যে মা আমাদেরকে এত কষ্ট করে বড় করেছে? মায়ের কাছে আমরা যখন যা চেয়েছি, আমাদের দুই ভাই বোনের কাছে মা সব কিছু এনে দিয়েছে। কোনোদিন এটাও জানতে চাইনি যে মার কি পরিমাণ কষ্ট হয়েছে আর মা কিভাবে এত জিনিসপত্র আমাদের চোখের সামনে এনে দিয়েছে। আর তুই কিনা আজকে মাকে এত পরিমাণ অপমান করিস, একটু সম্মান পর্যন্ত করিস না। তুই মায়ের সাথে এত খারাপ ব্যবহার করিস, তার কারণ হলো আজকে মায়ের জবটা নাই, মায়ের রিটায়ার্ড হয়েছে বলে। কিন্তু আজকে যদি মায়ের এই জবটা থাকতো না, কোনো দিনও মায়ের সাথে আর খারাপ ব্যবহার করতে না, মাকে অনেক সম্মান দিয়ে কথা বলতে। তোর কারণ শুধু এটাই, মায়ের জবটা নাই বলে। সরি আপু, আমাকে দিয়ে অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারি নাই। মাপ মা, তুমি আমাকে মাফ করে দিও মা। আমি আসলে এতদিন ভাবতাম যেহেতু সংসারটা আমার টাকায় চলে, ওতে আমি যেটা বলবো সেটাই প্রতিষ্ঠিত হবে, কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি তো তোমার পেটে জন্ম নিয়েছিলাম না। তুমি তো আমাকে ছোট থেকে বড় করেছো কষ্ট করে। তুমি যদি এতটা কষ্ট করে চাকরি করে আমাদেরকে লেখাপড়া না করাতে, আমি হয়তো চাকরিও পেতাম না, টাকা পয়সাও ইনকাম করতে পারতাম না। আমি অনেক অনেক বড় একটা অন্যায় করে ফেলছি মা। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আজকের পর থেকে তুমি যা বলবা মা, আমি কসম কেটে বলছি আমি তাই শুনবো, আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবো না মা। সমস্যা নেই বাবা, তবে একটা কথা মনে রাখিস, সব সময় নিজের মা বাবাকে সম্মান করবি, কারণ ওরা সারা জীবনের জমানো পুঁজি থেকে নিজের সন্তানদের জন্য খরচ করে। কেন করে জানিস? জানি নিজের সন্তান মানুষের মতো মানুষ হতে পারে। আমি মানছি আমি রিটায়ার্ড করেছি, কিন্তু রিটায়ার্ড হওয়ার মানে কি জানিস? শেষ বয়সে সন্তানদের কাছে কাছে থাকা, পরিবারদের সময় দেওয়া, পরিবারের কাছ থেকে কিছু সময় নেওয়া। কিন্তু আজকালকার ছেলেমেয়েরা সেটা মানতে চায় না। ওরা ভাবে শেষ বয়সে মা বাবা সন্তানদের বোঝা হয়ে যায়। আসলে বাবা, মা বাবা কখনো সন্তানদের বোঝা হয় না, বরং হয় আশীর্বাদ। একটা কথা ভেবে দেখতো, কাল যখন তুই বাবা হবি, তখন তোর সন্তান যদি তোকে এইভাবে অপমান অপদস্থ করে, তোর কেমন লাগবে? তাই বলি তুই তোর মা বাবার সাথে ভালো ব্যবহার করবি। তোর সন্তানরা এটা দেখবে, শুনবে, তোকেও সম্মান করবে। বুঝতে পেরেছিস? মা, বলছি তো আমি আর কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবো না, বিশ্বাস করো। তুমি যা বলবা মা আমি তাই শুনবো। প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দাও না। আর আপু, তোকে অনেক ধন্যবাদ রে আপু। তুই আমাকে না বুঝালে হয়তো আমি মার সঙ্গে সারাটা জীবন এভাবে খারাপ ব্যবহার করে যেতাম। ঠিক আছে বাবা, আমি তোকে ক্ষমা করে দিয়েছি।